জীবন খোয়ানোর অধিক ভয়ে জোরে জোরে শ্বাস টানছে রূপকথা। তন্মধ্যে সারফরাজের এহেন কথায় কি প্রতিক্রিয়া দেখাবে সে তা খুঁজে পেল না। রূপকথাকে নিশ্চুপ দেখে সারফরাজ বলল, ভয় নেই, আমি তোমায় মারব না। তোমার বাবা আমানত স্বরূপ তোমাকে তুলে দিয়েছেন আমার হাতে, কি করে তার খেয়ানত করি বলো? রূপকথা ভীরু চোখজোড়া নামিয়ে নিল। সারফরাজ গাড়ি রাস্তায় তুলে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করল। মাঝারি গতিতে চলছে সারফরাজের গাড়ি। রূপকথা এবার সারফরাজের চিন্তা ফেলে মায়ার চিন্তায় বুঁদ হলো। ব্যথিত গলায় সে আওড়ালো, এই ভয়াবহ শীতের রাতে কোথায় আছেন উনি? আজীবন কি সাজাই পেয়ে যাবে এরা মা ছেলে? কোন পাপের শাস্তি এটা? দুনিয়ার এই নারকীয় দুনিয়ার এই নারকীয় জেলখানা থেকে কবে মুক্তি মিলবে এদের? সারফরাজ শহরের পথ ছেড়ে নিজের ফরেস্ট হাউজের পথ ধরল। সামনে গহীন অরণ্য আর আঁকাবাঁকা রাস্তা। গাড়ির হেডলাইটের আলো ব্যতীত আর কোনো দুনিয়াবি আলো এখানে নেই। দল বেঁধে জোনাকি পোকা দূরে ছোট ছোট আলোক মশাল জ্বালিয়েছে। সেগুলো কুয়াশার বেষ্টনে আলো বিলাতে ব্যর্থ হচ্ছে। সারফরাজের চোখ মুখ শক্ত। তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে তা রূপকথা জানে না। কম্পিত শীতল হাতে রূপকথা সারফরাজের হাতের উপর ভরসাযুক্ত হাত রাখল। সারফরাজ তাকিয়ে দেখল না তার দৃষ্টি পথের দূরত্বে। আকস্মিক কেউ ছুটে এলো গাড়ির অভিমুখে। অ্যাক্সিডেন্ট এড়াতে হঠাৎ জোরে ব্রেক কষল সারফরাজ। কোনো কিছু বোঝার আগেই হুমড়ি খেয়ে কপালে বাড়ি খেল রূপকথা। বাইরে থেকে ভেসে এলো মৃদু আর্তনাদ। সারফরাজ গাড়ির টুল বক্স থেকে নিজের গান লোড করে ঝটপট বাইরে বেরিয়ে এলো। এসে দেখতে পেল একজন মানুষ মুখ থুবড়ে উপুর হয়ে পড়ে আছে। সারফরাজ নাকের পাতা ফুলিয়ে তপ্ত শ্বাস ফেলল। এরপর গম্ভীর ভারী গলায় ডাকল, এই এক্সকিউজ মি, স্ট্যান্ড আপ। কিন্তু মুখ তুলল না উক্ত মানুষ। রূপকথাও বিচলিত হলো এবার। হেডলাইটের আলোয় রাস্তা চকচকে ফকফকে। মনের কোণে অল্প ভয় নিয়ে গাড়ির দরজা খুলে নামল রূপকথা। এরপর গাড়ির সামনে এসে দাঁড়ালো। মলিন শাড়িতে আবৃত এক নারী মূর্তি চোখে আটকালো। কপাল কুচকালো রূপকথা। শাড়ির প্যাচ ভেদ করে শরীরের অবয়ব বা চেহারা কোনোটাই দেখা যাচ্ছে না। রূপকথার মনে ভয় বাড়ল। এমন বিদেশ বিভুইয়ে এ ধরনের পোশাকে কাউকে সে দেখতে পাবে এটা কল্পনাতীত। এদিকে সারফরাজ হুঙ্কার ছেড়ে ঢেকেই চলেছে। রূপকথা হাঁটু মুড়ে বসে হাত বাড়ালো উক্ত মানুষটার পানে। সারফরাজ ঘন অরণ্যে ফাঁকা গুলি ছুড়ে বলল, আই থিঙ্ক ইটস এ ট্র্যাপ। কেউ আমাকে ফাঁদে ফেলার জন্য এমন নাটক সাজিয়েছে। বিদেশে এসব নর্মাল কমন ঘটনা। ডোন্ট টাচ হার। রূপকথা হাত গুটিয়ে নিল ভয়ে, কিন্তু পরক্ষণে ইমন কেমন করল। সারফরাজ রাস্তায় পড়ে থাকা শীর্ণ দেহের মানুষটার পানে বন্দুক তাক করে হিংস্র গলায় বলল, I will count to 3. If you are still standing there, I swear I will drive right over you. সারফরাজের হুমকিতে ভয়ে কেঁপে উঠল রূপকথা। এই মানুষটাকে মোটেও বিশ্বাস করে না সে। যখন তখন যা তা করে দিতে পারে। তাছাড়া এমন গভীর রাতের বেলা কেই বা সারফরাজকে ট্র্যাপে ফেলতে চাইবে? সত্যি সত্যি কেউ বিপদেও তো পড়তে পারে। রূপকথার মনে হলো এটা কোনো ট্র্যাপ নয়। এই মানুষটির সত্যি সাহায্য প্রয়োজন। নিজের মনের কথায় বহাল রইল রূপকথা। সারফরাজের কথা অমান্য করে রূপকথা চট করে চেপে ধরল সেই মহিলাকে। এরপর সর্বশক্তি দিয়ে নিজের পানে ঘোরালো। গাড়ির হেডলাইটের আলোয় মানুষটার চেহারা চকচক করে উঠল। সারফরাজ নিজেও তীক্ষ্ণ দৃষ্টি ফেলল তার পারে। মুহূর্তেই বিস্ফোরিত হলো দুজনের নজর। সারফরাজের চোখের কোল উপচে গড়ালো নোনতা ধারা। ঈষৎ ফাঁকা হয়ে তিরতির করে কেঁপে উঠল কালচে লাল শুষ্ক ঠোঁটজোড়া। দুর্বল হয়ে এলো পুরুষালী শক্ত সামর্থ্য বৃহৎ শরীরখানা। রূপকথা কিছু বলার আগেই হাঁটু মুড়ে ধপ করে বসে গেল সারফরাজ। এরপর বিস্ময় ভরা ভীত কণ্ঠে ডেকে উঠল, মা। রূপকথা মায়ার গাল চাপড়ে ডাকতে লাগলো, আন্টি, আন্টি, চোখ খুলুন। আন্টি দেখুন, সারফরাজ বসে আছে আপনার সামনে। আন্টি, ও আন্টি, আপনার সারফরাজকে দেখবেন না আন্টি? রূপকথার কাকুতি প্রকাশ করল না মায়ের কর্ণকুহরে। মায়ের এহেন নীরব মূর্তি সহ্য হলো না সারফরাজের। রূপকথার থেকে মায়াকে নিজের কাছে নিয়ে আকুল হয়ে ডাকল, ওই মা, মা, ও মা, মা চোখ খুলো। মাগো, দেখো আমি সরফরাজ, তোমার সেই ছোট রাজ। মা, ও মা, চোখ খুলো মা। মায়া চোখ খোলে না জন্য সারফরাজ ভয়ার্ত কণ্ঠে রূপকথাকে শুধালো, আমার মা তাকিয়ে আমায় দেখছে না কেন রূপকথা? তুমি তো বলেছিলে মা আমাকে আজও ভুলেনি, তবে আমার মা কথা বলে না কেন? বলেই চিৎকার করে ধমকে উঠল সারফরাজ। সারফরাজের গর্জনে কেঁপে উঠল রূপকথা। রূপকথার মনে হলো দুর্বলতা, ভয়
শারীরিক ধকল সবকিছু থেকে মায়ার সেন্স হারিয়ে গেছে। তার চিকিৎসা প্রয়োজন। এদিকে রূপকথাকে নিরুত্তাপ দিলে আর এক মুহূর্ত কাল বিলম্ব করল না সারফরাজ। ঝটকা দিয়ে মায়া চৌধুরীকে নিজের কোলে তুলে ভারসাম্যহীন পায়ে গাড়িতে তুলল। ব্যাকসিটে মায়াকে পরম যত্নে শুয়ে দিয়ে ড্রাইভিং সিটে এসে বসল সারফরাজ। ইঞ্জিন স্টার্ট করতে করতে কল করলো নিজের পার্সোনাল ডক্টর মিস্টার হ্যানরিকে। এত রাতে বোধহয় ভদ্রলোক গভীর ঘুমে তলিয়েছে, কিন্তু তার তোয়াক্কা করল না সারফরাজ। বারবার কল করতে লাগলো উক্ত নম্বরে। কিছু সময় অতিবাহিত হতেই মিস্টার হ্যানরি ঘুম জড়ানো বিরক্ত গলায় বলল, Someone shoot you in the chest. Why are you calling me like this? It's way past midnight. ভদ্রলোকের বিরক্তি বুঝল সারফরাজ, তবুও নিজেকে সংযত রেখে কম্পিত ভয়ার্ত গলায় বলল, প্লিজ সেভ মাই মাদার ডক্টর। এক মুহূর্তের জন্য থেমে গেলেন ডক্টর হ্যানরি। তার মনে হলো তিনি ভুল শুনছেন। তার জানা মতে সারফরাজের মা লাপাত্তা। মেন্টালি সিক হয়ে বহু বছর আগে কোথাও হারিয়ে গিয়েছেন তিনি। কিন্তু সারফরাজ হঠাৎ তার মাকে বাঁচাতে বলছে। তবে কি সারফরাজ তার মাকে খুঁজে পেয়েছে? কবে, কোথায়, কিভাবে? হ্যানরিকে নিশ্চুপ থাকতে দেখে সারফরাজ আবার কাতল গলায় বলে উঠল, প্লিজ ডক্টর, আইল গিভ ইউ এভরিথিং আই হ্যাভ। জাস্ট প্লিজ প্লিজ সেভ মাই মম। ডক্টর হ্যানরি তপ্ত শ্বাস ফেললেন। এরপর বললেন, I'm coming. Don't worry. ভিসা অফিসে নিজের পরিবারের জন্য ক্যালিফোর্নিয়ার ভিসার সকল প্রসেস সম্পন্ন করে ক্লান্ত হয়ে বেরিয়ে এলো অফিরূপ। কয়েকদিন ধরে প্রচণ্ড ব্যস্ততার জন্য নেলিকে সময় দেয়া হয়ে উঠছে না। অভি ভাবল ফেরার পথে কলেজে গিয়ে একবার নেলিকে দেখে যাবে সে। সেই ভাবনায় বহাল থেকে বাইক ছুটিয়ে চলে এলো ঢাকা মেডিকেল কলেজ এরিয়ায়। নেলিকে খুশি করতে নিকটবর্তী একটা ফুলের দোকান থেকে নেলির পছন্দের লাল গোলাপ কিনল অভি। এরপর কল করলো নেলির নম্বরে। ক্লাসে প্রফেসরের লেকচার শুনতে শুনতে ঝিমুচ্ছিল নেলি। এমন সময় ভোঁ ভোঁ করে ব্যাগের ভেতর বেজে উঠল ফোন। কপাল কুঁচকে ব্যাগ থেকে ফোন বের করতেই অভির নম্বর দেখে সমস্ত ঝিমুনি গায়েব হলো। মাথা ডেস্কের নিচে ঢুকিয়ে ফোন রিসিভ করে নেলি ফিসফিস করে বলল, বলো। অভি পটাপট নিঃসংকোচে বলল, ক্লাস শেষ হলে একবার গেটে এসো, আমি বাইরে অপেক্ষা করছি। অভি বাইরে অপেক্ষা করছে শুনেই নেলির পেটে ফুটুর ফুটুর করে উঠল। ক্লাসে আর মন বসল না তার। বহু কষ্টে ছটফট করে ক্লাস শেষ করে তাড়াহুড়ো করে ক্লাস ছেড়ে বেরিয়ে এলো নেলি। এদিকে লম্বা ডাটওয়ালা সতেজ ফুলের তোড়াটা পিঠপিছে ধরে অপেক্ষা করতে লাগলো অভি। নেলি এলে হুট করে ফুলগুলো বের করে তাকে চুমকে দেবে সে। ফুলগুলো নিয়ে অধীর হয়ে কলেজের প্রধান গেটের পানে তাকিয়ে দৃষ্টি মন দুই স্থির করলো অভিরূপ। কয়েক মুহূর্ত সময় গড়াতেই চপল পায়ে দৌড়ে এলো নেলি। নেলিকে দেখে অভির সকল ক্লান্তি গায়েব হলো। শ্যামলা কঠিন মুখশ্রী হলো চঞ্চনে প্রাণবন্ত। মেয়েটি হেলে দুলে অভির সামনে এসে দাঁড়ালো। এরপর লজ্জায় মাথা নত করে শুধালো, কখন এলে? অভিরূপ মিষ্টি হেসে প্রত্যুত্তর করল, কিছুক্ষণ আগে। নেলি শুধালো, এই গরমে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করলাম তোমায়, কষ্ট হয়েছে বুঝি? অভিরূপ তৎক্ষণাৎ মাথা নাড়ালো। এরপর বলল, তোমার জন্য যুগ যুগ অপেক্ষা করলেও আমার কষ্ট হবে না নেলি, বরং অধিক ভালো লাগা কাজ করবে। এই অপেক্ষায় শুধু মধু আছে, হাজারবার এই মধু স্বাদ নিতে প্রস্তুত আমি। বলেই লাজুক হেসে নেলির চোখে চোখ রেখে পেছন থেকে ফুলগুলো বের করে নেলির সামনে ধরে বলল, তোমার সৌন্দর্যের কাছে এই ফুলের সৌন্দর্য বড্ড ফিকে আর রঙহীন। তোমার হাতে ছায় এদের রাঙিয়ে দাও না। নেলি লাজুক হেসে খুশি মনে ফুলের পানে তাকালো। কিন্তু এ কি, ফুল কোথায়? ফুলের বদলে খাড়া খাড়া পাতাহীন কয়েকটা ডাঁটা রয়েছে শুধু। এমন উদ্ভট কাণ্ডে চোখ বিস্ফারিত হলো নেলির। নেলির মুখের এক্সপ্রেশন দেখে নিজ হাত পানে চাইল অভিরূপ। নিজের চোখকে যেন সে বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণ আগের সুন্দর ফুলগুলো মুহূর্তেই গায়েব। কিন্তু কি করে? না না, এ যে হতে পারে না। অভিরূপ আশেপাশে নজর বোলালো উদ্ভ্রান্তের ন্যায়। সহসাই চোখে পড়ল এক বাদামি রঙের রামছাগল, যা অভির বাইকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে কিছু চিবোচ্ছে। অভির বুঝতে বাকি রইল না এই অবলা প্রাণীটি তার ডেটিংয়ের চূড়ান্ত সর্বনাশ ঘটিয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাতের ডাঁটিগুলো ফেলে নেলির হাত চেপে ধরল অভিরূপ। এরপর বোকার মতো হেসে বলে উঠল, তোমার সৌন্দর্য দেখে ঈর্ষায় তারা ডাটি ছেড়ে পালিয়ে গেছে নেলি। নেলি মাথা ঝাঁকালো বোকার মতো। অভিরূপ মাথা চুলকে বলল, চলো কোথাও গিয়ে বসে।
মায়া চৌধুরীকে সার্বিক পর্যবেক্ষণ করে ডক্টর হেনরি চিন্তিত ভঙ্গিতে বললেন, তোমার মাকে ভালো কোনো হসপিটালে ভর্তি করা প্রয়োজন। আর হেলথ কন্ডিশন চূড়ান্ত খারাপ, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। সারফরাজ তাৎক্ষণিক মাথা নাড়ালো, এরপর উত্তর করল, আমি আর কাউকে বিশ্বাস করি না ডক্টর। চিকিৎসা হলে আমার সামনেই হবে। আপনি বড় বড় মেন্টাল ডক্টর অ্যাপয়েন্ট করার ব্যবস্থা করুন। ডক্টরকে টাকার চাদরে মুড়িয়ে দেবো আমি। বিনিময়ে শুধু আমার মাকে সুস্থ দেখতে চাই। সিয়েরা ফরেস্টের চূড়া থেকে রাতের আধার এখনো পুরোপুরি সরে যায়নি। ভেজা পাতার গায়ে শিশির বিন্দু ঝুলে আছে মুক্ত দানা নেয়। কুয়াশার ধূম্রজালের বিস্তার ধীরে ধীরে বিলীন হচ্ছে, সেই সাথে গাছের ফাঁক গলিয়ে উকি দিচ্ছে সূর্যের নরম কোমল আলো। দূরের পাহাড়ের চূড়ায় ইতোমধ্যে সোনালি আভা ছড়িয়ে পড়েছে। এ যেন নতুন দিনের আগমনী বার্তা। বাতাসে ভেজা মাটির তাজা গন্ধ আর পাখিদের কুহুতানে ভোরের নীরবতা ভেঙে যাচ্ছে একটু একটু করে। সারা অরণ্য জেগে উঠছে এক অনাবিল শান্তির আবরণে। রূপকথা সারা রাত এক বিন্দু ঘুমায়নি। সে মায়া চৌধুরীর জ্ঞান ফেরার অপেক্ষায় সারাটা রাত তার শিয়রে বসেই কাটিয়ে দিয়েছে। সারফরাজও পুরোটা রাত ছটফট করে কাটিয়েছে, কখন তার মা জাগবে আর তাকে নাম ধরে ডাকবে সেই প্রত্যাশায়। কিন্তু মায়া চৌধুরী যেন দীর্ঘ যুগ বাদে শান্তির নিদ্রায় গিয়েছেন। কতকাল ধরে তিনি নির্ঘুম কে জানে। এজন্যই তো আজ এতগুলো বছর পর সারফরাজ মা মা করে ডাকবার পরেও তিনি চোখ খুলতে পারছেন না। তার শরীর মন বুঝে গিয়েছে সে নিরাপদে, সুরক্ষিত, সুস্থানে আছেন। নইলে অমন আরামের ঘুম কখনো হয় নাকি? ধীরে ধীরে সূর্যের তাপ প্রখর হলো, সেই সাথে তেজি হলো মৃদু কিরণ। কক্ষের থাই গ্লাস আর ভারী পর্দা ভেদ করে বৃহৎ মেঝেতে খেলা করতে লাগলো উষ্ণ আলোক রশ্মি। সেই রশ্মির তীক্ষ্ণতায় মায়ার ক্লান্ত চোখজোড়া নড়ে উঠল, কেঁপে উঠল চোখের পাতা। ধীরে ধীরে পিটপিট করে চোখ মেলে চাইলেন তিনি। চারপাশে অবোধ দৃষ্টি বুলিয়ে আবার চোখ বুঝলেন। এরপর শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসলেন। সময়ের ব্যবধানে তার মুখের রং পাল্টাতে শুরু করলো হঠাৎ। ক্লান্ত চোখ মুখে ফুটে উঠল স্পষ্ট চূড়ান্ত ভয়ের ছাপ। সাহায্য প্রার্থনার আশায় চারিপাশে চোখ বুলালো মায়া। এমন সময় গরম স্যুপের বাটি নিয়ে কক্ষে প্রবেশ করল রূপকথা। মায়া চৌধুরীকে ছটফট করতে দেখে রূপকথা উঁচু গলায় ডাকল। সরফরাজ, রূপকথার গলা পেতেই পরিমরি করে দৌড়ে এলো সারফরাজ। এদিকে রূপকথাকে দেখে অল্প শান্ত হয়ে বসল মায়া। এরপর ছোট শিশুর ন্যায় শুধালো, ওই শয়তানটার হাত থেকে আমায় তুমি রক্ষা করতে পেরেছো মা? মায়ার করুণ চাহনি আর কাতর গলায় রূপকথার চোখ ছলছলে হলো। সে অল্প মাথা দোলালো, কিন্তু হু হু করে কেঁদে উঠল সারফরাজ। তার কেমন ভয় হতে আরম্ভ করলো। যদি তার মা তাকে না চেনে, যদি তার চোখ জোড়া রুদ্রের চোখ মনে করে হাইপার হয়ে ওঠে, তখন এমন পরিস্থিতি কিভাবে সামাল দিবে সারফরাজ? তবুও চোখের জল লুকিয়ে গুটি গুটি পা ফেলে রূপকথার পেছনে গিয়ে দাঁড়ালো সারফরাজ। এরপর অজানা ভয়ে মাথা নিচু করে ফেলল। সারফরাজের মনের অবস্থা আঁচ করতে পারল রূপকথা। তাই হাতের স্যুপের বাটি ঝটপট কর্নার টেবিলে রেখে মায়ার কাছে এসে বসল। এরপর মায়ার হাত চেপে ধরে নরম গলায় বলল, সরফরাজ এসছে আন্টি। সারফরাজের নাম শুনে মাথা নিচু করে কেঁদে ফেলল মায়া। সারফরাজ ধীর পায়ে এগিয়ে এসে মায়ার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে দুই পা চেপে ধরে কোলে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। মায়া কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে আনমনে সারফরাজের চুলে বিলি কেটে ডেকে উঠল, রাজ বাবা আমার, কোথায় তুই? ও সারফরাজ, মায়ের কাছে আসবি না? মায়ার আকুল ডাকে সারফরাজ মায়ার কোল থেকে মাথা তুলে মায়ের মুখপানে অসহায় নজর বিনিবদ্ধ করল। সারফরাজের আকাশী চোখ জোড়ায় দৃষ্টি মিলিয়ে চোখের জল ছেড়ে দিল মায়া। নীরব সেই জল কপল গড়িয়ে গ্রীবরা দেশে বিলীন হলো। কুঁচকে যাওয়া কম্পিত হাত জোড়া দিয়ে সারফরাজের মুখ আজলায় ভরে গভীর নজরে দেখল মায়া। এরপর ফিসফিস করে বলে উঠল, এই তো আমার মানিক, আমার রাজ, আমার বাবা। এটাই তো আমার বাবার চোখ। এই চোখে কোনো হিংস্রতা নেই। এই চোখ যে আমার বড্ড চেনা। এটা আমার সারফরাজের চোখ। কথাগুলো বলেই হাউমাউ করে কেঁদে উঠলেন মায়া। সেদিনের সেই ছোট্ট সারফরাজ
এত বড় কি করে হলো তা তার ছোট্ট মস্তিষ্কে ধরল না। সারফরাজ মায়ার হাত জোড়া নিজের কোরপুটে বন্দি করে ছোট্ট বাচ্চার ন্যায় শব্দ করে কেঁদে বলে উঠল, আমি তোমার সেই ছোট্ট সরফরাজ মা। কতগুলো বছর ধরে তোমায় খুঁজে চলেছি। তুমি জানো তোমাকে ছাড়া কিভাবে কেটেছে আমার রাত দিন? তুমি কেন আমায় একা ফেলে সেদিন বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলে মা? আমাকে এতিমের মতো ফেলে কেন গেলে তুমি? তোমাকে হারিয়ে আমি যে রাস্তায় রাস্তায় ঘুরেছি। আমার জীবন যে কলুষিত হয়ে গেছে মা। মায়া কোনো প্রতিউত্তর করল না সারফরাজের কান্নায়। সে যেন তার নিজের ভাবনাতেই মশগুল। মায়া গভীর চোখে শুধু সারফরাজকে পর্যবেক্ষণ করে চলল। এরপর হুট করে আনমনে বলে উঠল, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও সারফরাজ, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। মায়ের কথায় সারফরাজ মন থেকে ভেঙে গেল। তার মা এখনো সেই 21 বছর আগের স্মৃতিতেই আটকে রয়েছে। তার মা মোটে সুস্থ নন। সারফরাজের চোখ দুটো চিনলেও আদতে তিনি মোটেও সারফরাজকে চেনেননি। সন্তান হিসেবে এটা মেনে নিতে বড্ড কষ্ট হলো সারফরাজের। তার বুক ভেঙে শ্বাস ভারী হয়ে উঠল। সারফরাজের বিক্ষিপ্ত মস্তিষ্ক হন্যে হয়ে ভাবতে লাগলো, কোথায় চিকিৎসা করালে তার মাকে দ্রুত সুস্থ করতে পারবে। রূপকথা সারফরাজের চোখের ভাষা বুঝল নিমিষেই। সে ঝটপট মায়ার সামনে এসে বলে উঠল, আন্টি, এই আপনি আগে একটু স্যুপটা খেয়ে ওষুধ খেয়ে নিন, তারপর না হয়। রূপকথাকে কথা শেষ করতে না দিয়েই তারা দেখালেন মায়া। তিনি ব্যস্ত গলায় মেঝেতে হাঁটাহাঁটি করতে করতে বললেন, ওসব স্কুলের অনেক কঠিন নিয়ম মা, খেতে বসলেই দেরি হবে। আমি সারফরাজকে স্কুলে দিয়ে এসেই খাবো, কেমন? বলেই শূন্যের মাঝে কল্পনায় সেই ছোট্ট সারফরাজকে হাতড়ালেন মায়া। এমন সময় ডক্টর হেনরি একজন নিউরো স্পেশালিস্টকে নিয়ে সারফরাজের ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন। ডক্টরকে বসতে দিয়ে ইয়ং দৌড়ে এলো দোতলায়। এরপর সারফরাজকে ইনফর্ম করল। সারফরাজ মাথা ঝাঁকাতেই মাথা নত করে বেরিয়ে গেল ইয়ং। ইয়ংকে অনুসরণ করে চোখের জল মুছে রূপকথাকে ইশারা করে বেরিয়ে গেল সারফরাজ। সারফরাজ চলে যেতেই মায়া শুধালো, উনি কে হয় তোমার? মায়ার প্রশ্নে রূপকথার বুক ধক করে উঠল। ভাগ্যিস সারফরাজ শুনতে পায়নি এই কথা, নইলে তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। যেই মাকে একটু দেখার আশায়, একটু ভালোবাসা পাবার আশায় দিনের পর দিন ধুকে মরেছে ছেলেটা, সেই মা যদি তাকেই চিনতে না পারে, সেই ব্যথা কি করে সইবে সে? সারফরাজ হনহন করে নিচে নেমে ডক্টর হেনরিকে হ্যালো জানিয়ে সামনের কাউচে বসল। এরপর নিজের ট্যাব থেকে একটা ফাইল বের করে ডক্টর হেনরির হাতে শোপত করল। ফাইলটা মায়ার মেন্টাল হেলথ কন্ডিশনের। এটা ডক্টর সোহানা তাকে পাঠিয়েছে। ডক্টর হেনরি ডক্টর ভিক্টরের কাছে সেই ফাইল পেশ করে বলে উঠল, চেক ইট। অভিজ্ঞ মাঝ বয়সী ডক্টর ভিক্টর গভীর চোখে ফাইলগুলো চেক করে কপাল কুঁচকে ফেললেন। এরপর হতাশা মিশ্রিত শ্বাস ফেলে বলে উঠলেন, সে তো পাগল নয় মিস্টার রাজ। দীর্ঘদিন ধরে তাকে একই হাই ডোজের মেডিসিন সেবন করিয়ে একটা হ্যালোমেশিন এর জগতে আটকে রাখা হয়েছে। সেই ওষুধের প্রভাবে তার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এটা রিকভার করা সম্ভব। ওই ওষুধ বন্ধ করে নর্মাল ট্রিটমেন্ট করালেই ওনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। ওনাকে বেশি করে সময় দিতে হবে, আর কিছু না। বলেই হাতের ট্যাব সারফরাজের পানি এগিয়ে দিলেন ভিক্টর। সারফরাজ অবাক হয়ে শুনতে লাগলো ডক্টরের কথাগুলো। এরপর আশার আলো দেখার মতো শুধালো, সন্তানকে মা চেনে না, এর চাইতে কঠিন বেদনায়র তো হয়তো পৃথিবীর আর কিছুই হতে পারে না। সারফরাজের চোখের আকুতি বুঝলেন ডক্টর ভিক্টর। সে নিজের ব্যাগ থেকে প্যাড বের করে কিছু মেডিসিন প্রেসক্রাইব করলেন। এরপর সারফরাজের পানে এগিয়ে বলে উঠলেন, ওনাকে কখনো হাইপার করবেন না, ওনাকে সময় নিয়ে বোঝাবেন, ওনার সাথে বেশি টাইম স্পেন্ড করবেন, আর এই ওষুধগুলো নিয়ম করে খাওয়াবেন। আই হোপ শি উইল রিকভার সুন। এরপর তিনি বলে উঠলেন, আই ওয়ান্ট টু সি দ্য প্রেজেন্ট ফর এ মোমেন্ট। সারফরাজ মাথা ঝাঁকিয়ে রূপকথাকে গলা বাড়িয়ে ডাকল। সারফরাজের ডাকে মায়াকে নিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো রূপকথা। ডক্টর ভিক্টর গভীর চোখে মায়ার চালচলন, চোখের গতিবিধি আর মুখের এক্সপ্রেশন পর্যবেক্ষণ করলেন। যদিও মায়ার মুখের ভাষা তার বোধগম্য হল না। দীর্ঘ বছর ধরে মানসিকভাবে অসুস্থ মানুষগুলোর সাথে কাজ করছেন তিনি। ব্রেন শর্ট হয়ে সত্যি পাগল হয়ে যাওয়া আর জোর করে পাগল বানিয়ে রাখার তফাৎটা ঢের বুঝলেন। ডক্টর ভিক্টর মায়াকে অবজার্ভ করে বলে উঠলেন,
আমাদের হসপিটালে একজন টিসি ডক্টর রয়েছে, ডাক্তার হাসান। রোগীদের জন্য বেশ হেল্পফুল আর পোলাইট। আমি তাকে পার্সোনালি রিকোয়েস্ট করব যাতে প্রতিদিন একবার করে আসি, আপনার মায়ের হেলথ চেক আপ করে দেয় আর নিজ হাতে ট্রিটমেন্ট করাই। আশা করি উনি রাজি হবেন। সারফরাজ ডক্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। ডক্টর ভিক্টর সারফরাজকে আশ্বস্ত করে হেনরিকে নিয়ে বেরিয়ে গেলেন। ডক্টর চলে যেতেই লুইসের হাতে প্রেসক্রিপশন তুলে দিয়ে সারফরাজ আদেশ করল। এখনই মেডিসিনগুলো নিয়ে এসো। লুইস এক মুহূর্ত দাঁড়ালো না, মাথা নিচু করে চলে গেল। সারফরাজের ড্রয়িং রুমের চারপাশে মুগ্ধ নজর বুলালো মায়া। কাচের দেয়ালের বাইরের সবুজ প্রকৃতি, ঘরের ভেতরের আভিজাত্য ভরা সৌন্দর্য সব মোহিত করল তাকে। প্রকৃতি উপভোগ করতে করতে মায়া বলে উঠল, দীর্ঘদিনে দু চোখ কঠিন চটচটে বদ্ধ দেয়াল ছাড়া আর কিছুই দেখেনি। মায়ার কথায় ব্যথিত হয়ে মায়ার সামনে এসে দাঁড়ালো সারফরাজ। এরপর মায়ার হাত চেপে ধরে টেনে নিয়ে গেল বাইরে, যেন বাবা তার ছোট্ট রাজকন্যাকে পৃথিবীর সৌন্দর্য দর্শনে ঘরের বাইরে নিয়ে যাচ্ছে। সারফরাজের পায়ের গতি অনুসরণ করে পা মেলালো মায়া। শূন্য পাজোড়া মারিয়ে গেল শিশির ভেজা ঘাস। মায়া অবাক নয়নে চারিধারের নয়নাভিরাম সৌন্দর্য দেখল। মায়া হঠাৎ দেখতে পেল পাইন গাছের পেছনে দাঁড়িয়ে আছে দল বাঁধা হরিণের পাল। হরিণের পাল দেখে মায়া ছোট্ট বাচ্চার ন্যায় অবাক হয়ে গেল। অদূরের ঝর্ণা, পশু পাখি আর সবুজ প্রকৃতি সবকিছু দেখে মায়া শুধালো, আমি কি আজীবনের সৌন্দর্য উপভোগ করতে পারবো? সারফরাজ পেছন থেকে মায়াকে জড়িয়ে মায়ার কাঁধে মুখ গুজে বলে উঠল, ক্ষমতা থাকলে তোমায় 1000 বছর বাঁচিয়ে রেখেই সৌন্দর্য দেখতাম মাম্মা। সারফরাজের মাম্মা সম্বোধন মায়ের কাছে ঠেকলো যেন ছোট্ট সারফরাজ তাকে ডাকলো। মায়া চট করে সারফরাজের পানে ঘুরে অবাক চোখে বলল, আবার বল। সারফরাজ চোখের জল ছেড়ে দিয়ে ভাঙা অস্ফুট গলায় ডাকল। মাম্মা। মায়ের চোখ থেকে টপ টপ করে জল গড়ালো। সেগুলো না মুছে মায়া বলে উঠল, আবার বল। সারফরাজ মায়ার পায়ের কাছে লুটিয়ে পড়ে ডেকে উঠল, আমি তোমার সারফরাজ মাম্মা, আমাকে একবার বুকে জড়িয়ে ধরো। বুকটা খুব জ্বলছে মা, খুব ব্যথা করছে, আমি আর সইতে পারছি না। সারফরাজের আকুতি ভরা কান্না মায়ার বুক ভেঙে দিল। সেও মাটিতে বসে সারফরাজকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে উঠল, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব। শুনশান নিস্তব্ধ অন্ধকার রাস্তার বাঁকে গাড়িতে বসে বসে চোখ বুঝে সিগারেট ফুঁকছে সারফরাজ। ঘড়িতে সময় মধ্যরাত, শীতের প্রকোপ যথেষ্ট। মাঝরাতে জেগে থাকা রাস্তার কুকুরগুলো ভৌতিক সুরে নেকড়ের ন্যায় হাউলিং করে চলেছে। পুরো শহর যেন ঘুমিয়ে গিয়েছে। মানুষের চলাচল খুব একটা নেই, কিন্তু থেকে থেকে অ্যাম্বুলেন্সের পুপু সাইরেন কানে লাগছে। মাথায় হাজারো কুটিল বুদ্ধি কিলবিল করছে সারফরাজের। কোনটা রেখে কোনটা আগে জহির করবে তার কোনো কিনারা খুঁজে পাচ্ছে না। বন্দুকের চোখা নল দিয়ে নাকের ডগা চুলকে ফোনে সময় পরখ করে নিল। এমন সময় ডেভিনের কল এলো। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ফোন রিসিভ করলো সারফরাজ। এরপর ভরাট ব্যাস স্বরে বলল, ইয়েস রেভেন। He has left the hospital and is on his way home, boss. ডেভিনের কথা শেষ হতে না হতেই ফোন কেটে দিল সারফরাজ। এরপর গাড়ি থেকে নেমে ডাকল, বয়েস। পেছনের গাড়ি থেকে মুহূর্তেই নেমে এলো ইয়ং আর লুইস। সঙ্গে নিয়ে এলো নিজেদের ব্যবহারিক হেকলার অ্যান্ড কোচ এর 416 সাব মেশিন গান। নিজের ব্লেজারের ভেতর থেকে দুই হাতে দুটো গান বের করে চকচকে নজর বোলালো সারফরাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলো সামনের দোতলা বিশিষ্ট আধুনিক বাড়িটির অভিমুখে। নিজের ডিউটি শেষ করে বাড়ির উদ্দেশ্যে ছুটছে রুদ্ররাজ। আজকাল কিছুই তার মনোপুত হচ্ছে না। সবকিছু কেমন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। মায়া চৌধুরী সবচেয়ে বড় লস প্রজেক্ট রুদ্রের জন্য। রুদ্র অবশ্য ইতোমধ্যে ভেবে ফেলেছে কিভাবে সারফরাজকে নাকানি চুবানি খাওয়াবে। তার চেয়েও বড় কথা হচ্ছে সারফরাজের কাছের এক লোককে ম্যানেজ করে ফেলেছে রুদ্র। তাকে দিয়েই সারফরাজের উইকেটের পতন করবে সে। শুধু সময়ের অপেক্ষা। নানাবিধ ভাবনা ভাবতে ভাবতে নিজের বাড়ির সামনে এসে থামল রুদ্রের গাড়ি। বাড়ির নিচের বিশাল পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে তালা খুলে বাড়ির ভেতরে ঢুকতে চাইল রুদ্র। কিন্তু এ কি, তালা আগে থেকেই খোলা।
রুদ্রের ফর্সা মসৃণ কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে লম্বা পায়ে ফিরে এলো পার্কিং এরিয়ায়। এরপর গাড়ির টুলবক্স থেকে নিজের গান বের করে সন্তর্পণে ড্রয়িং রুমে প্রবেশ করল। বিশাল ড্রয়িং রুমে ঘুটঘুটে অন্ধকারের রাজত্ব। রুদ্র নিজে থেকেই লাইট অন করে চারপাশে চতুর নজর বোলালো। রুদ্রের শরীরের গন্ধে প্রতিদিন রুদ্রের পোষা বিড়াল ম্যানি আর কুকুর লাভেলো দৌড়ে আসে, কিন্তু আজ এলো না। রুদ্রের কাছে ঘটনা খটকা লাগলো। সে সিঁড়ি ধরে উপরে উঠে এলো। এরপর নাকের পাতা ফুলিয়ে খট করে নিজের বেডরুমের দরজা খুলে গুলি চালাতে চাইল, কিন্তু তার আগেই সারফরাজ তার কপালে বন্দুকের নল ঠেকিয়ে কিটকিটিয়ে হেসে বলে উঠল, লস অ্যাঞ্জেলেসের হাওয়া বড্ড মিষ্টি, এজন্যই তো জঙ্গল ছেড়ে শহরের বাতাস খেতে এলাম। কেমন লাগলো আমার দেওয়া সারপ্রাইজ ব্রো? রুদ্র দাঁত পিষে বলে উঠল। সিংহের খাঁচায় মরতে এসেছিস? সারফরাজ আরেক দফা হাসল। এরপর রুদ্রের চোখে চোখ রেখে বলে উঠল, তোর মুসলমানি করাতে এসেছি। শুনেছি দিনে দিনে বহুত লম্বা হয়ে গেছে, তাই কাটাতে এলাম। বলেই গর্জে উঠল। টাইট করে পিছু মোড়া করে বেঁধে ফেলে কে। আদেশ পাওয়া মাত্র অন্ধকারের ভেতর থেকে শক্তপোক্ত লুইস আর ইয়ং বেরিয়ে এসে রুদ্রের দুই হাত মুড়িয়ে ধরল। রুদ্র ধস্তাধস্তি করে নিজেকে মুক্ত করতে চাইল, কিন্তু অসুর তুল্য শক্তিশালী মানুষ দুটির সাথে পেরে উঠল না। এই দৃশ্যে মজা পেয়ে সারফরাজ নাটকীয় হাসল। এরপর বলল, এমন শরীরওয়ালা দেখে দুটো বডিগার্ড রাখবি। আর যদি বডিগার্ড থাকতো তবে আমার হাতে ধোলাই খাওয়া থেকে বাঁচতে পারতি। এসব কুকুর বিড়াল দিয়ে কি হয় বল? মানুষের বলের উপরে আর কিছু আছে? রুদ্রকে টেনে হিচড়ে ডাইনিং রুমে নিয়ে এলো দুজন। এরপর একটা চেয়ারের সাথে শক্ত করে বাঁধল। সারফরাজ চোখের ইশারা করল লুইসকে। ইশারা পাওয়া মাত্র কিচেন থেকে ম্যানি আর লাভেলোর রক্তাক্ত দেহ দুই হাতে ছুড়িয়ে অনাদরে নিয়ে এলো লুইস। এরপর তা ছুঁড়ে মারল রুদ্রের উপর। সন্তানতুল্য পশু দুটির নৃশংস পরিণতিতে চিৎকার করে উঠল রুদ্র। সারফরাজ বিদ ঘুটে হাসল সেই চিৎকারের প্রতি উত্তরে। এরপর একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, কেউ কেউ মিমিও করে একদম কানের মাথা খেয়ে নিচ্ছিল, তাই চিরতরে চুপ করিয়ে দিলাম। বলেই অপ্রস্তুত রুদ্রের কপালে আর বুকে দুই হাতের দুই গান ঠিকিয়ে ট্রিগারে চেপে বলে উঠল, হ্যাপি জার্নি। খট করে আওয়াজ হলো। রুদ্র চিৎকার করল, কিন্তু গুলি বেরোলো না। রুদ্রের কপাল বেয়ে ঘাম ঝরল। তা দেখে সারফরাজ হো হো কো শব্দে হেসে বলে উঠল, ভয় পেলে কেমন লাগে ভাইয়া? অন্যকে ভয় দেখানোর মাঝে পৈশাচিক আনন্দ আছে, তাই না? আমার সহজ সরল মাকেও তো এইভাবেই দিনের পর দিন ভয় দেখিয়েছিস, তাই না? কি ভেবেছিলি এত তাড়াতাড়ি মারবো? বলেই দাঁতে দাঁত পিষল সারফরাজ। এরপর চোখের কোণে জমে থাকা জল হাতের উল্টো পিঠে মুছে হিস করে বলে উঠল, মোটেও না। আমার মায়ের চাইতে বদ্ধ উন্মাদ করবো তোকে আমি। যেদিন ফুল মেন্টাল হয়ে ন্যাংটা হয়ে রাস্তার মাঝে ট্রাফিক পুলিশের মতো গাড়ি আটকিয়ে নাচ দেখাবি, সেদিন তোকে শেষ করব আমি। এর আগে না, কিন্তু আজ এই মুহূর্ত থেকে তোর জীবনের জাহান্নাম হওয়ার শুরু। তোকে আমি 1 মিনিটও শান্তিতে ঘুমোতে দেব না। আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করতে চাইবি, সেটাও পারবি না। Your time starts now. সুফিয়ান চৌধুরীর সাথে রূপকথা মায়া চৌধুরীর ব্যাপারে সবকিছু শেয়ার করল। কিভাবে মায়া চৌধুরীকে ক্যালিফোর্নিয়ার রাস্তায় পাওয়া গিয়েছে সেটাও সব বিস্তারে জানালো। পুরো ঘটনা শুনে শিউরে উঠলেন সুফিয়ান আর রেখা। সুফিয়ান অকথ্য ভাষায় রুদ্রকে বেশ গালাগালিও করলেন, কিন্তু অবশেষে সারফরাজ যে জীবিত অবস্থায় তার মাকে ফিরে পেয়েছে এটা নিয়ে শুকরিয়া আদায় করলেন। সুফিয়ানের থেকে ফোন নিয়ে রেখা বলে উঠলেন, রূপকথা মাথা ঝাঁকিয়ে বলে উঠল, ঠিক আছে, আমি এখন রাখছি। এখানে এখন ভোর সকাল, আমাকে সকালের ব্রেকফাস্ট বানাতে হবে সবার জন্য। মায়া ঘড়িতে নজর বুলালেন। তাদের এখানে কেবল সন্ধে নামলো আর ওখানে ভোর। মায়া আর কথা বাড়ালেন না। মেয়েকে সাহস দিয়ে ফোন রেখে সুফিয়ানের উদ্দেশ্যে বলে উঠলেন। মেয়ে বড় হবার কথা শুনে সুফিয়ানের বুকে সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো। তিনি বুক মালিশ করতে করতে বলে উঠলেন, একদিন মেয়েটা আমাদের রেখে পরের ঘরে চলে যাবে, তখন কিভাবে থাকবো আমরা বলো তো? রেখা তপ্ত শ্বাস ফেললেন। এরপর প্রসঙ্গ পাল্টে বললেন। রেখা উঠে চলে গেলেন কিচেনে, কিন্তু সুফিয়ানের মন থেকে ব্যথা সরল না। তিনি আনমনে ভাবতে লাগলেন, সারফরাজের সাথে রূপকথার বিয়ে হলে রূপকথা আজীবন বিদেশের মাটিতে থাকবে, বাবা মায়ের ধরাছোঁয়ার বাইরে। ভিডিও কলই শেষ ভরসা থাকবে তখন। মন চাইলেও তখন আর মেয়ের হাতটা পরম ভালোবাসা স্পর্শ করা যাবে না।
খাওয়া যাবে না আদর মাখা চুমু। মন খারাপের বিষণ্ণ বিকেলে রূপকথাকে নিয়ে বাগানের বেঞ্চে বসে আর সন্ধ্যা তারাটাও দেখা হবে না। বাবা আর মেয়ের মাঝে থাকবে হাজার হাজার কিলোমিটারের দূরত্ব। নিয়তি বুঝি এতটাই নিষ্ঠুর কন্যার পিতার জন্য? সুফিয়ান মন থেকে হতাশা দূর করতে চাইলেন, কিন্তু তা আরও জেঁকে বসল। সুফিয়ান পকেট হাতড়ে ফোন বের করলেন, এরপর ডায়াল করলেন এসিপি আবির মাহতাবের নম্বর। ফোন রিং হতেই আবির ফোন তুলল। স্ক্রিনে সুফিয়ান চৌধুরীর নম্বর। হ্যালো স্যার, ভালো আছেন? ম্যাডামের শরীর ভালো? পুলকিত হয়ে প্রশ্নগুলো জিজ্ঞেস করলো আবির, কিন্তু সুফিয়ান চৌধুরী থমথমে গম্ভীর গলায় বলে উঠলেন, কন্যা সন্তানের বাবা হয়েছে আবির। মেয়েকে হৃদয় সব ভালোবাসা নিংড়ে দিও না। মেয়ে বড় হলে পরের ঘরে চলে গেলে সইতে পারবে না। কলিজা ছিঁড়ে হৃদয় ক্ষত বিক্ষত হবে। আর কথা বলতে পারলেন না সুফিয়ান। তার গলা ভার হলো। খট করে লাইন কেটে দিয়ে চোখের কোণে জমা জল মুছে নিলেন। এরপর মনে মনে বলে উঠলেন, দরকার হলে ঘর শ্বশুর হয়ে মেয়ের জামাইয়ের বাড়িতে গিয়ে উঠব। ঘর জামাই হতে পারলে ঘর শ্বশুর হওয়া যাবে না কেন? মনে মনে কথাটি ভেবে সারফরাজের নম্বর ডায়াল করলেন সুফিয়ান। রিং বেজে ফোন কেটে গেল, সারফরাজ তুলল না। সুফিয়ান দাঁত পেশে ঠোঁট কামড়ে সারফরাজকে কয়েক দফা গালাগালি করলেন। গালাগাল শেষ হতে না হতেই সারফরাজের ফিরতি ফোন এলো। সুফিয়ান মুখ কুঁচকে রিসিভ করলেন তা, যেন মুখে করলার রস চালান করেছেন মাত্রই। সুফিয়ান হ্যালো বলবার আগেই ঘুম জড়ানো কণ্ঠে সারফরাজ বলে উঠল, সকাল সকাল জ্বালাতন করতে এসে গেছেন না? সারা রাত পর একটু ঘুমালাম, সহ্য হলো না। আচ্ছা, আপনার কোন জন্মের শত্রু আমি বলুন তো? সুফিয়ান গলা উঁচিয়ে বললেন, শোন হতচ্ছাড়া, তুই আমার আজীবনের শত্রু। তোর কারণে আমার মেয়ে আমার হাতছাড়া হয়েছে। তোকে তো আমি শুয়োর কোথাকার। বলেই থেমে গেলেন সুফিয়ান। সারফরাজ কিটকিটিয়ে হাসল সুফিয়ানের মেয়েকির আগে। এরপর বলে উঠল, গত রাতে ঝাল তরকারি দিয়ে ভাত খেয়েছিলেন বুঝি? নিচে উনুনের ন্যায় জ্বলছে, তাই না? তাই বিশারাতে কল করে আমার ঘুম ভাঙালেন। সুফিয়ান ধমকে বলে উঠলেন, গজব পড়ুক তোর মুখে। খালি বিশ্রী কথাবার্তা নিয়ে ঘুরে সারাক্ষণ। ফাতরা ছেলে কোথাকার। তাহলে ফোন করেছেন কেন? অবাক হয়ে জানতে চাইল সারফরাজ। সুফিয়ান এবার নড়ে চড়ে বসলেন, কেশে গলা ঝাড়লেন। এরপর বলতে আরম্ভ করলেন, শোন ফাজিল ছেলে, আমি কিন্তু আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। আমি কিন্তু ঘর শ্বশুর থাকবো। যদি অমত করেছিস তবে মেয়ে পাবি না। শর্তে রাজি আছিস কিনা বল। সুফিয়ানের কথাগুলো সারফরাজের ঘুমন্ত মস্তিষ্কে ক্যাচ করতে সময় লাগলো। যখন পুরোটা সারফরাজের মাথায় খেলে গেল, সারফরাজ চোখ বড় বড় করে উঠে বসল। এরপর গায়ের ব্ল্যাঙ্কেট সরাতে সরাতে উচ্ছ্বাসিত গলায় বলল, আমার বিয়ে কবে কমিশনার সাহেব? উফ, কতদিন ধরে এই দিনের স্বপ্ন দেখছি। আপনার মেয়েকে বিয়ে করে বুকে চুরিয়ে ধরে ঘুমাবো। ওহো রে, কি সুন্দর সকাল আজ। ইস, আচ্ছা বিয়েটা কবে? সুফিয়ান নাক ফুলিয়ে চট করে বলে উঠলেন, লাল শুক্রবার। যেই মাসে লাল শুক্রবার হবে ওই মাসে তোর বিয়ে, শালার বেটা। শর্তে রাজি না হয়ে সে ঘুমাতে চলে এসেছে আমার মেয়েকে ধরে। বলেই ফোন কেটে দিলেন। সারফরাজ কেটে যাওয়া ফোনের পানে কতক্ষণ দৃষ্টি স্থির করে রাখল। এরপর মাথা চুলকে ঠোঁট কামড়ে বলে উঠল, আমার বিয়ে? ভাবতেই লজ্জা হলো সারফরাজের সফেদ গাল। লজ্জায় সারফরাজ কম্বলের তলায় লুকালো। এরপর আবার মাথা বের করে বলে উঠল, আমার বিয়ে। রান্নাঘরে হাতের টুকটাক কাজ সেরে নিল রূপকথা। এরপর কি নাস্তা বানাবে এটা নিয়ে ভাবতে লাগলো। রেখা কখনোই তাকে রান্নাঘরের আশেপাশে যেতে দেয়নি। হালকা নুডলস, পাস্তা আর ডিম ভাজি, আলু ভর্তা করতে পারে রূপকথা। এই কদিন সারফরাজি রান্না করে খাইয়েছে তাকে, কিন্তু গত রাতে লস অ্যাঞ্জেলেস থেকে ভোরে ফিরেছে সারফরাজ। উঠবে কখন তার ঠিক নেই। এদিকে মায়া চৌধুরীর সকালে মেডিসিন রয়েছে। ডক্টর বলেছে টাইম টু টাইম মেডিসিনগুলো দিতে। এখন সারফরাজ কখন উঠবে সেই আশায় বসে থাকলে কারোর পেটে দানা পানি পড়বে না। অভিরূপটারও আসার কোনো নাম নেই। নানান ভাবনা ভাবতে ভাবতে রূপকথা ভাবল সে রুটি আর ডিম ভাজি করবে। যদিও আজই প্রথম রুটি বানাতে চলেছে সে। কুলসুমের কাছে বহুবার দেখা হয়েছে এই ক্রিয়াকর্ম, এহেন বিশেষ কিছু নয়। রুটি বানানোর জন্য
আধ্যাত্মিক কোনো জ্ঞানের প্রয়োজন নেই। আটা পানি দিয়ে মাখলে আর বেলুনি দিয়ে বেললেই হয়ে যায় গোল গোল রুটি। যেই ভাবনা সেই কাজ। গামলা ভর্তি ময়দা ঢালল রূপকথা। এরপর গপাগপ তাতে পানি ঢালল। যখন হাত লাগিয়ে মাখাতে গেল তখন সেগুলো চিটকে হাতে লেগে এলো। এবার এই ভরা শীতে ঘাম ছুটল রূপকথার। সে কুলসুমের মতো টাইট করে মাখতে পারছে না এগুলো, কেমন সব ঢিলে ঢালা হয়ে গেছে। এবার 2 হাত লাগালো। মুসিবত আরও বাড়ল দুধাপ। এবার 2 হাতই আঠালো চিটকে হলো। 2 হাত গামলা থেকে তুলে চোখের সামনে এনে বিস্ফারিত নজর বুলালো রূপকথা। মস্তিষ্ক জানালো পানি বোধহয় বেশি পড়েছে, টাইট করার জন্য আটা প্রয়োজন। রূপকথা ইচ্ছে মতো আটা ঢেলে মাখাতে লাগলো। এবার গামলা ভরে গেল। রূপকথার হাত ধরে এলো। সে এতগুলো খাবির মাখাতেই পারছে না। এবার রুটি হবে কি করে তবে? সারফরাজের আর ঘুম হলো না। সে ফ্রেশ হয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। সিঁড়ি ধরে নামতে নামতে দেখল রান্নাঘরে নাজেহাল অবস্থায় রূপকথা কিছু করছে। চোখ বাঁকা করে ভ্রু কুঁচকে সারফরাজ বোঝার চেষ্টা করল। ये साली कर क्या रही है? সারফরাজ তড়িত পা চালিয়ে কিচেনে এলো। এরপর চারপাশের অবস্থা দেখে রূপকথার পেছনে এসে দাঁড়ালো। চিন্তিত রূপকথার লতানো কোমর জড়িয়ে কাঁধে থুতনি রেখে সারফরাজ ফিক করে হেসে দিয়ে শুধালো। কয়েকজন মানুষের রুটি বানাতে বসেছো জান? রূপকথা আটা মাখা আঠালো হাত উঁচু রেখেই ঠোঁট উল্টে বলে উঠল। রুটি হচ্ছে না কেন? সারফরাজ রূপকথাকে কোমরে ধরে বেসিনে সারফেসের উপর বসালো। এরপর রূপকথার পানে গভীর নজর বুলালো। মেয়েটির নাকে গালে কপালে ময়দার ছড়াছড়ি। সারফরাজ তপ্ত শ্বাস ফেলে একটা কিচেন টিস্যু নিয়ে রূপকথার নাক গাল কপাল মুছে বলে উঠল। আমাকে রাখলে না কেন? তুমি সকালে এসে ঘুমালে তাই জন্য। সারফরাজ আটা ভর্তি গামলা দূরে সরিয়ে পোলাও চাল বের করলো। এরপর ঘজঘজ করে কয়েক পদের সবজি কেটে পাতলা খিচুড়ি বসালো। ওপর চুলায় ডিম ভাজলো। ফ্রিজ থেকে ছোট চিংড়ি নামিয়ে ভর্তার জন্য রেডি নিল। প্রেসার কুকারে দিয়ে দিল আলু সেদ্ধ। রূপকথা অবাক নয়নে সারফরাজের হাতের কাজ দেখল। সবকিছু গোছানো পরিপাটি। রূপকথার মনে হলো সারফরাজ মেয়েরূপী পুরুষ মানুষ। হয়তো মেয়েদের মতো নিখুঁত করে একটা ছেলে কি করে সব মেনটেন করতে পারে। রূপকথার ভাবনা শেষ হবার আগে প্রেসার কুকার সিটি দিল। রূপকথা আনমনে চমকে উঠল। সারফরাজ অল্প হেসে রূপকথার নাক টেনে বলে উঠল। এত ভয় কোথায় থাকে? রূপকথা উত্তর করল না। কিচেন অ্যাপ্রনে সারফরাজকে কেমন অসহ্য সুন্দর লাগছে। বেহায়া নজরে রূপকথা ড্যাব ড্যাব করে সারফরাজকে দেখতে লাগলো। সারফরাজ রূপকথার চাহনিতে প্রশস্ত হেসে শুধালো। এভাবে কি দেখছো? আমার কাজ করতে অস্বস্তি হচ্ছে। কিন্তু আমার ভালো লাগছে। চট করে আনমনে উত্তর করল রূপকথা। রূপকথার উত্তরে কাজ ফেলে রূপকথার একদম সন্নিকটে এলো সারফরাজ। এরপর কপালে কপাল ঠেকালো। তাতেও বিন্দুমাত্র পলক ফেলল না রূপকথা। সারফরাজ রূপকথার চোখের পানে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল। ভেবেছিলাম আমি একাই বোধহয় নির্লজ্জ, কিন্তু এখন তো দেখছি তুমি আমাকেও ছাপিয়ে। রূপকথা সারফরাজের ঠোঁটে আঙ্গুল বুলিয়ে বলে উঠল। তোমাকে অপলক দেখার জন্য যদি আমাকে নির্লজ্জ খেতাবে ভূষিত হতে হয় তবে আমি তাই। কন্ট্রোললেস হতে ইচ্ছে করছে। বলেই রূপকথার গলার ভাঁজে মুখ নামালো সারফরাজ। এমন সময় মায়া মিহি গলায় বলে উঠল। কি করছো তোমরা? মায়ার গলা কর্ণকুহরে বাড়ি খেতেই সারফরাজকে সজোরে এক লাথি মারল রূপকথা। তাল সামলাতে না পেরে সারফরাজ দূরে ছিটকে গেল। রূপকথা শরীর ঝেড়ে তাড়াহুড়ো করে নেমে বলে উঠল। কিছু না আন্টি, রান্না করছিলাম। মায়া হাসি মুখে বলে উঠল। খিদে পেয়েছে আমার। রূপকথা মায়াকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে বলে উঠল। একটু অপেক্ষা করুন, এখনই হয়ে যাবে। সারফরাজ গজগজ করতে করতে খিচুড়ি আর ডিম ভাজা টেবিলে এনে রাখল। এরপর কড়া গলায় রূপকথাকে বলল। এখানে বসে বসে খাওয়া চলবে না, যাও শিল বাটে চিংড়ি বাটো। সারফরাজের কঠিন মুখের পানে তাকিয়ে রূপকথা মুখ বেঁকিয়ে বলে উঠল। মাত্রই বর্ষাকাল চলছিল আর এখনই ভাদ্র মাস হয়ে গেল, এত খড়খড়ে। সারফরাজ ব্যস্ত হাতে আলু ছিলতে ছিলতে বলে উঠল। যত নষ্টের মূল তুমি। খুব শীঘ্রই বাপের কাছে পাঠানোর ব্যবস্থা করছি, দাঁড়াও। বাপ মেয়ের দুটোই জ্বালিয়ে জীবন ছড়খড় করে দিচ্ছে। দূর সাদা, আলু ছিলে না কেন? মায়া প্লেটে খিচুড়ি নিতে নিতে বলে উঠল। মেয়েটা কি তোমার বউ বাবা? সারফরাজ আর চোখে রূপকথাকে দেখল। এরপর উত্তর করল।
ঠিক বউ না, কিন্তু বউ ছেড়ে কম কিছু না। ও আমার জ্বালাতুন নেশা। মায়া অবাক হয়ে শুধালো। সে আবার কি? আলু ভর্তার বাটি মায়ার সামনে রেখে সারফরাজ চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল। জ্বালাতে জ্বালাতে ভাজা ভাজা করে ফেলেছে মা। সেই ছোট থেকেই জ্বালাচ্ছে, এখন জ্বালিয়েই যাচ্ছে। কোনোভাবেই পালাতে পারছি না।